ব্যাক টু নিউ ভিডিও। আমি মানবি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজকে তোমাদের 628 বছরের পুরনো এবং জাগ্রত জগন্নাথ দেবের মন্দির ঘুরিয়ে দেখাবো। এই মন্দির কিন্তু পৃথিবীর দ্বিতীয় এবং পুরনো জাগ্রত একটি মন্দির, যা পশ্চিমবঙ্গে অবস্থিত এবং কলকাতার একদম হাতের কাছে। কলকাতা থেকে একদম অল্প খরচায় তোমরা এখানে কি করে পৌঁছাবে সেটা তো থাকছে, তার সাথে মন্দির প্রাঙ্গণে এসে কি কি দেখবে, মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, ভোগ প্রসাদের কুপন কোথা থেকে কাটবে, ভোগ প্রসাদের কুপন কাটতে মোটামুটি কত টাকা খরচা হতে পারে, সমস্ত খুঁটিনাটি তথ্য দেব। তার সাথে 628 বছরের এখানে রথযাত্রা উৎসব কিভাবে উদযাপিত হচ্ছে সেটাও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। জগন্নাথ দেবকে রথে তোলার আগে মন্দির প্রাঙ্গণে ঠিক কিভাবে পুজো দেওয়া হয় সেটাও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই বলবো স্কিপ না করে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে। নতুন বন্ধুদের বলছি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো আর লেট করবো না, আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করবো। সকলকে শুভ রথযাত্রা, শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি হাওড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে আমাদের জার্নিটা হবে হাওড়া স্টেশন টু রিষ্টা স্টেশন। হাওড়া স্টেশন থেকে রিষ্টা স্টেশন যেতে আমাদের পার পার্সন ভাড়া লেগেছে মাত্র 5 টাকা করে। এবার বলে দিই, আজকে কিন্তু আমি হাওড়া স্টেশন থেকে যাব রিষ্টা স্টেশন, তারপর সেখান থেকে কি করে আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছাচ্ছি সেটা তো জানিয়ে দেবো। তাছাড়াও আমরা কিন্তু সকাল 8:20 ব্যান্ডেল লোকাল ধরবো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে রিষ্টা পৌঁছানোর জন্য। তোমরা চাইলে পরে এই ট্রেনগুলো ধরতে পারো। কি কি ট্রেনগুলো ধরবে আমি একটু জানিয়ে দিচ্ছি। ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল, শেওড়াফুলি লোকাল, তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল, এইসব ট্রেনগুলো তোমরা যদি ধরো তাহলে কিন্তু খুব সহজেই মাত্র 5 টাকা খরচা করে রিষ্টা স্টেশন পৌঁছে যেতে পারবে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর লেট করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। ট্রেনে ওঠার কিছুক্ষণ বাদেই একদম সঠিক টাইমে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে রিষ্টা স্টেশন যাওয়ার জন্য। হাওড়া স্টেশন থেকে কোন লোকাল ট্রেনগুলো ধরলে পরে রিষ্টা স্টেশনে তোমরা খুব সহজেই নেমে যেতে পারবে এটা আমি আগেই জানিয়ে দিয়েছি। তাছাড়াও আরো একবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে রিষ্টা স্টেশন যেতে হলে মোটামুটি 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর ট্রেন পেয়ে যাবে। ট্রেনের জন্য কোনো রকম তোমাদের সমস্যায় পড়তে হবে না। তবে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে ট্রেন কিন্তু সর্বপ্রথম দাঁড়াবে লিলুয়া স্টেশনে। তোমরা যারা লিলুয়া থেকে যেতে চাইছো তারা কিন্তু লিলুয়া হয়েও যেতে পারো। লিলুয়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে বেলুর, বালি, উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর এই প্রত্যেকটা স্টেশনেই ট্রেনগুলো দাঁড়াবে। এবং তোমরা কোন্নগর স্টেশন চলে আসলে পরেই গেটের কাছে চলে আসবে, কারণ যেহেতু লোকাল ট্রেন খুব অল্প সময়ের জন্য প্ল্যাটফর্মগুলোতে দাঁড়ায়, তাই মনে হয় আগের থেকে সতর্ক হয়ে গেটের কাছে চলে আসাটাই বেটার হবে। তাহলে স্টেশন চলে এলে নামতেও কোনো রকম সমস্যা হবে না। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়েছে, তাই ট্রেন থেকে নেমে তারপরে তোমাদের জানিয়ে দেব কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল। 3 নম্বর প্ল্যাটফর্মে 8:50 আমি নেমে পড়েছি রিষ্টা স্টেশনে। রিষ্টা স্টেশনে এখন 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখন কিন্তু আমাকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজটা ক্রস করে সোজা চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে অটো নয়তো টোটো ধরবো। অটো এবং টোটো ধরে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। চলো তাহলে এবার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম বাইরের দিকে বেরিয়ে যাওয়া যাক। তবে আজকে যে মন্দিরের সন্ধান দেব, এই মন্দিরটা তোমরা যদি ঘুরে দেখো তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমরা কত কত টাকা খরচা করে পুরী যাই জগন্নাথ দেবের দর্শনে, তবে আজকে আমরা যেই মন্দির ঘুরে দেখব এই মন্দির কিন্তু অনেক পুরনো একটি মন্দির, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। ফুটওভার ব্রিজটা ক্রস করে বেরিয়ে চলে এসেছি আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম মেন রোডের দিকে। মেন রোডে এসে এখানে আমি মাত্র 15 টাকার বিনিময়ে টোটো পেয়ে গেছি। 15 টাকা দিয়ে আমি 15 টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাব জগন্নাথ দেবের মন্দিরে। এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, লেট করবো না, সোজা টোটোতে উঠে পড়বো। টোটোতে চেপে বসে টোটো ধরে আমরা রওনা দিলাম জগন্নাথ মন্দিরের দিকে। রিষ্টা শহরের ছোট অলিগলি দিয়ে আমাদের টোটো এগিয়ে চলছে সামনের দিকে। তবে তোমরা চাইলে শ্রীরামপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো কিংবা টোটো ধরে কিন্তু মন্দিরে আসতে পারো। যেহেতু আগেই বলেছি আজকে রথযাত্রা উৎসব, তাই কিন্তু আমি যদি শ্রীরামপুর হয়ে আসতাম টোটো কিংবা অটো আমাকে অনেকটা দূরেই নামিয়ে দিত, সেখান থেকে পায়ে হেঁটে মন্দির প্রাঙ্গণে আমাদের পৌঁছাতে হতো। তাই আমার কাছে রিষ্টা স্টেশন হয়েই যাওয়াটা বেটার মনে হলো। আমি একদম মন্দিরের কাছেই পৌঁছে গিয়েছিলাম। টোটো থেকে
থেকে নেমে পড়েছি একদম আমি জগন্নাথ মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বারের সামনে। এই যে বড় গেটটি তোমরা দেখতে পাচ্ছ, এই গেটের কাছে কিন্তু তোমাদের টোটো থেকে নামিয়ে দেবে এবং তোমাদেরকে মন্দিরে যাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেহেতু আজকে রথযাত্রা উৎসব, তাই আমি তোমাদেরকে সবার ফার্স্টে রথটা দেখিয়ে দেবো, তারপরে মন্দির প্রাঙ্গণটা আস্তে আস্তে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দেবো। যেহেতু আজ রথযাত্রা উৎসব, তাই সবার ফার্স্টে মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগেই চোখে পড়লো বড় রথ, তাই ভাবলাম আগে গিয়ে প্রণামটা সেরে নিই। তবে শ্রীরামপুরের মাহেশের রথের কথা আশা করছি সকলেই জানে। কতটা বিখ্যাত একটি রথের মেলা এখানে হয় সেটা আশা করছি কারো কাছে এখনো পর্যন্ত অচেনা আছে। পুরীতে সবথেকে বড় রথযাত্রা উৎসব পালন হয় এটা আশা করছি আমরা সকলেই জানি। তবে পুরীর যে রথের হাইট তার থেকেও কিন্তু অনেকটা উঁচু শ্রীরামপুরের মাহেশের রথ, মোটামুটি 50 ফুট লম্বা। শ্যামবাজারের বসু পরিবার কিন্তু এই রথ দান করেছিলেন, আর তারপর থেকেই কিন্তু মাহেশের রথে জগন্নাথ দেব বসে সোজা রওনা দেয় তার মাসির বাড়ির উদ্দেশ্যে। 628 বছরের এই পুরনো রথ কিন্তু এখনো মানুষের একটি আবেগ। তাছাড়াও মাহেশের রথ কিন্তু 4 তলা বিশিষ্ট। প্রথমটি হলো চৈতন্য লীলা, তারপরে হলো রামলীলা, তারপর কৃষ্ণলীলা, তারপরে সবার প্রথমে রয়েছে জগন্নাথ সিংহাসন। মাহেশের সবচেয়ে বড় রথ তোমাদের দর্শন করিয়ে দিলাম। এবারে আমরা সোজা চলে যাব মন্দির প্রাঙ্গণের দিকে। মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দরভাবে তুলে ধরবো, তার সাথে মন্দির প্রাঙ্গণের ছোট ছোট ডিটেলস তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। চলে এসো। মন্দিরে প্রবেশ করার একদম মূল প্রবেশদ্বারের সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। সামনেই হলো মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়েই আমাদেরকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। যেহেতু আজকে রথযাত্রা, তাই কিন্তু এখানে ভক্তদের ঢল অলরেডি একদম প্রচুর। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে জগন্নাথ দেবের দর্শন করে তোমরা যদি জগন্নাথ দেবকে পুজো দিতে চাও তাহলে অবশ্যই ডালা কিনে নিতে পারো। কোথা থেকে ডালা কিনবে আমি একটু বলে দিচ্ছি। মন্দির প্রাঙ্গণের মূল প্রবেশদ্বারের একদম বাইরের দিকেই কিন্তু খোলা একটি জায়গাতে অনেকগুলো দোকান বসেছে। এখান থেকে তোমরা ফুল, ফল, মালা, দই, মিষ্টি যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী জিনিস কিনে জগন্নাথ দেবকে কিন্তু পুজো দিতে পারো। তাছাড়াও এখানে ভিড়টা তোমরা দেখতেই পারছো কত ভিড়, আর সকলকে কিন্তু লাইন ওয়াইজ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হচ্ছে, কারণ এতটাই এখানে ভিড় ছিল। তাছাড়াও মন্দির প্রাঙ্গণে গান বাজনা বাজছিল, তাই আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই আমার ব্যাকে কথা বলেই কমপ্লিট করতে হবে। তোমরা আজকের দিনটা একটু মানিয়ে নিও। মন্দির প্রাঙ্গণে এসে তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও রথযাত্রা উৎসব ছাড়া অন্যান্য দিনগুলোতে এসে, তাহলে কিন্তু তোমাদের সকাল 8টা থেকে 10টার মধ্যে এসে অফিস কাউন্টার থেকে ভোগের জন্য কুপনটা কেটে নিতে হবে। আর তাছাড়াও এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড়, প্রচুর ভক্তরা এসছে। এখন তোমরা দেখছো মন্দির প্রাঙ্গণে থাকা নাট মন্দির, যে নাট মন্দিরে এখন হাজারে হাজারে ভক্তরা বসে রয়েছেন জগন্নাথ দেবের দর্শন করবে বলে। তাছাড়া এটা হলো মূল গর্ভগৃহ, মানে মূল মন্দির। মূল মন্দিরের চূড়াটা কিন্তু খুবই সুন্দর, আর এই মন্দিরেই থাকে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তাছাড়া মন্দির প্রাঙ্গণে কতটা ভিড় তোমরা তো দেখতেই পারছো। হ্যাঁ, শুধু শ্রীরামপুরবাসী কিংবা কলকাতাবাসী নয়, বহু দূর দূর থেকে ভক্তরা আসে জগন্নাথ দেবের দর্শন করবে বলে। অন্যান্য দিন তো আসে, আজ যেহেতু রথযাত্রা তাই বহু দূর দূর থেকে কিন্তু ভক্তরা এখানে এসেছেন। মন্দির প্রাঙ্গণে কতটা ভিড় তোমরা নিশ্চয়ই আশেপাশের ভিউটা দেখে বুঝতে পারছো। প্রচুর কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসেছে। তাছাড়াও এখানে এসে আমি কিন্তু অফিস রুমে গিয়ে কথা বলেছি, যেহেতু এখানে প্রত্যেকদিন ভোগের একটা ব্যবস্থা থাকে। 150 টাকা এবং 200 টাকার একটি কুপন কাটা হয় এখানে, আর এই কুপনটা কেটেই ভক্তরা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করে। তবে আজকে যেহেতু রথযাত্রা উৎসব, তাই সকল ভক্তদের জন্য একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তবে কুপন কেটে আজকে কিন্তু তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে না। যারা একদম খোলা মেলা পুরো ফাঁকা এরিয়াতে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে চাইছো, তারা কিন্তু অন্যান্য দিনগুলোতে এসো, তাহলে কিন্তু তোমরা 150 এবং 200 টাকার কুপনটা কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরে মন্দির প্রাঙ্গণে যখন তোমরা ঢুকবে তখন কিন্তু সবার ফার্স্টেই চোখে পড়বে গৌরনিতায়ের বড় দুটি মূর্তি, যেটা দেখতে
অসাধারণ লাগছে। আর এটা কিন্তু নাট মন্দিরের সাথেই লাগোয়া রয়েছে। আর কত ভিড় তোমরা দেখতেই পারছো। ভেবেছিলাম অন্য একদিন গিয়ে খুব সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাবো। আসলে জগন্নাথ দেব যখন যাকে যেখানে ডাকবে তখন তাকে ছুটে যেতেই হবে। তাই আজকে এত ভক্তর মাঝখানেও আমি সৌরভ দুজনে মিলে চেষ্টা করেছি পুরো মন্দির প্রাঙ্গণটা যাতে তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাতে পারি। আর এখানে ভক্তরা কত মজা করছে তোমরা তো দেখতেই পারছো। তেমনি ঢাকিয়ালা কাকু কিন্তু ভীষণ সুন্দরভাবে ঢাক বাজাচ্ছিলেন। মন্দির প্রাঙ্গণে ভিড়ের কারণে আমি কিন্তু সেইভাবে সমস্ত কিছু ডিটেলস এবং ব্লগিংটা ভালো করে তোমাদের সামনে এসে করতে পারছি না, বাট তোমরা কোনো রকম ভয় পেও না। আমি কিন্তু মন্দির সম্পর্কে এবং এখানকার ছোট ছোট ডিটেলস গুলো আমি ব্যাকে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। মূল মন্দিরের ডান দিকে রয়েছে আরো 4টি মন্দির, যে 4টি মন্দিরে বেশ কয়েকটি দেবতাদের স্থান রয়েছে। তার মধ্যে থেকে একটিতে রয়েছে চৈতন্য মহাপ্রভু, একটিতে রয়েছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা দেবী। আরো একটি মন্দিরে রয়েছে ভোলেনাথ এবং তার সাথে বজরংবলী। হ্যাঁ, আরো একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে রয়েছে নীলমাধব। প্রত্যেকটি মন্দির তোমরা দর্শন করতে পারো এবং চাইলে পুজোও দিতে পারো। প্রত্যেকটি মন্দির কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যাদের মাহেশের রথযাত্রা দেখার খুব ইচ্ছে এবং জগন্নাথ দেবের দর্শন পাওয়ার ইচ্ছে, শুধুমাত্র তাদের জন্য খুব সুন্দরভাবে কিন্তু আমি জগন্নাথ দেবের এখানে দর্শন করিয়ে দেব। চলো, ভক্তরা এখানে কিভাবে পুজো দিচ্ছে এবং কতটা ঢল উপচে পড়েছে তোমরা নিজেরাই দেখে নাও। জগন্নাথ দেবের কিভাবে পুজো করা হচ্ছে, আরতি করা হচ্ছে, সমস্ত কিছু তো দেখলে। তার সাথে ভক্তরা ঢলে ঢলে কিভাবে মন্দির প্রাঙ্গণে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করছে, জগন্নাথ দেবকে পুজো দিচ্ছে। একদম সকাল থেকেই কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অনেক নাচ গান এবং বিভিন্ন ধরনের ঠাকুরের হরিনাম কীর্তনও কিন্তু গাওয়া হচ্ছিল। তার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম। যেহেতু গান বাজছিল তাই আমার তো গান সমেত এখানকার ভিডিওটা দেওয়া অ্যালাউ নেই, তাই আমি কিন্তু ব্যাকে কথা বলে এই সুন্দর মুহূর্তটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। দেখো তোমাদের কেমন লাগে। আর হ্যাঁ, খুব সুন্দর কিন্তু ঠাকুরের নাম গান বাউল হচ্ছিল। যারা এইসব দেখতে খুব পছন্দ করো তারা কিন্তু অবশ্যই মাহেশের রথযাত্রা দেখতে যেতেই পারো। মন্দির প্রাঙ্গণে সমস্ত ডিটেলস আশা করছি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি খুব ভালো করে, এবং মন্দির প্রাঙ্গণটাও তুলে ধরতে পেরেছি ভালো করে। যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি এখানকার রথযাত্রার উৎসবের পুরো ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। হ্যাঁ, লিঙ্কে প্রেস করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আজকে এখানে কিভাবে রথযাত্রা উৎসব পালিত হবে সেই ভিডিওটা যদি ক্যাপচার করতে যাই আমার এই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তাই আজকের আমার এই ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করলাম। যেভাবে আমি এখানে এসেছি ঠিক সেইভাবেই কিন্তু বাড়ি
বাড়ি ব্যাক করবো ট্রেন ধরে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে পরে লাইক করে দেবে। নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটজলদি ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।